সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। কেমন আছো তোমরা? করোনার এই কঠিন সংকটের সময়েও আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করছো। আমি নীলুফার ইয়াসমিন ইতিহাস দ্বিতীয় পত্রের ক্লাসের জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। ইতিহাস দ্বিতীয় পত্রের শিল্প বিপ্লব বিষয়টি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, বিশ্বায়নের যুগ, কিন্তু এই যুগকে ত্বরান্বিত করেছিল শিল্প বিপ্লব। তাই ইতিহাসের স্টুডেন্ট হিসাবে আমাদেরকে এই শিল্প বিপ্লব সম্পর্কে জানা অত্যাবশ্যক। এই জন্য আমাদের পাঠ্যসূচিতে ইউরোপের ইতিহাস পড়তে গেলে শিল্প বিপ্লব বিষয়টা অবশ্যই অবগত হওয়া প্রয়োজন। আজকে আমি শিল্প বিপ্লব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শিল্প বিপ্লব কি এটা জানতে হলে আগে আমাদের জানা প্রয়োজন বিপ্লব কি। বিপ্লবের ইংরেজি প্রতিশব্দ হলো রেভলিউশন। রেভলিউশন শব্দটির ব্যাপক অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। কোনো সাংগঠনিক কাঠামো বা দেশ বা সমাজে যখন ব্যাপক পরিবর্তন সাধিত হয় অল্প সময়ের ব্যবধানে, সেই পরিবর্তনটাকেই বিপ্লব বলা হয়। অ্যাকচুয়ালি আমরা সাধারণত বিপ্লব কথাটা বলতে গেলে রক্তক্ষয়ী বা সশস্ত্র একটা সংগ্রামের কথা আমাদের মাথায় আসে, কিন্তু এই শিল্প বিপ্লবই একমাত্র বিপ্লব যা রক্তপাতহীন বিপ্লব। শিল্প ব্যবস্থাকে উন্নয়নের মাধ্যমে এই বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। অষ্টাদশ শতকের শেষের দিকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে এই যে শিল্পক্ষেত্রে ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল সেটাই শিল্প বিপ্লব নামে অভিহিত করেছেন ঐতিহাসিকরা। ঐতিহাসিকরা এই বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল বলে মনে করলেও অর্থনীতিবিদ বা সমাজবিজ্ঞানীরা এর সাথে দ্বিমত পোষণ করেছেন। তাদের কথা শুধুমাত্র বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে শিল্প বিপ্লব সংগঠিত হয়নি। অর্থনীতিবিদরা মনে করছেন কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতিতে পদার্পণই হলো শিল্প বিপ্লব। অন্যদিকে সমাজবিজ্ঞানীরা মনে করছেন অনুন্নত অর্থনীতি থেকে উন্নত অর্থনীতিতে পদার্পণ করাই হলো শিল্প বিপ্লব। আবার বস্তুবাদী কিছু ইতিহাসবিদ তারা মনে করছেন সমাজতন্ত্র থেকে পুঁজিবাদী অর্থনীতিতে পদার্পণই হলো শিল্প বিপ্লব। তবে যে যাই ব্যাখ্যা দিক না কেন, শিল্প বিপ্লবের মাধ্যমেই এই অর্থনৈতিক অগ্রগতি বা আধুনিক জীবনযাপনের সূচনা হয়েছিল। সুতরাং বর্তমানের এই তথ্য প্রযুক্তির যুগ বা আধুনিক যে আরামায়েশের যুগ, এটার সূত্রপাত হয়েছিল এই শিল্প বিপ্লবের মাধ্যমেই। তাই শিল্প বিপ্লবকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। শিল্প বিপ্লব কথাটি প্রথম বলেছিলেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক আগস্ট ব্রাঙ্কে। ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি 1881 খ্রিস্টাব্দে অক্সফোর্ডে তার বক্তৃতায় শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। তো আর্নল্ড টয়েনবির মতে 1760 থেকে 1780 খ্রিস্টাব্দ এই সময়টাই শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। অনেকেই তার এই বেশিরভাগ মানুষই তার এই মতামতকে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু অনেকে আবার তার এই মতামতের বিরোধিতাও করেছে। তাদের মতে তার মতামতের বিরোধী যারা, তারা মনে করছে শিল্প বিপ্লব কোনো ফ্রেমে বেঁধে রাখা, সময়ের ফ্রেমে বেঁধে রাখার বিষয় নয়। শিল্প বিপ্লব একটা বিবর্তন। এটা শুরু হয়েছিল
পঞ্চদশ শতক থেকে এবং এখনো এটা চলমান। তো যত মতামত অমত দ্বিমত থাক না কেন, শিল্প বিপ্লবকে অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা যারা ইতিহাসের স্টুডেন্ট বা ইতিহাসের শিক্ষার্থী, তাদেরকে অবশ্যই শিল্প বিপ্লব সম্পর্কে জানতে হবে এবং শিল্প বিপ্লবকে সঙ্গে নিয়েই আমাদের আজকের এই আধুনিক যুগকে স্বীকার করে নিতে হবে। কোনো একটি রাষ্ট্রে শিল্প বিপ্লব বা রাষ্ট্রে বা সমাজে বা সংগঠনে সেই শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে কিনা সেটা বুঝতে হলে সেই রাষ্ট্র বা সমাজ ব্যবস্থাকে পর্যবেক্ষণ করার সময় আমাদেরকে কিছু বিষয় অবজার্ভ করতে হবে, যে বিষয়গুলো দেখলে আমরা বুঝবো যে এখানে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথমত হলো কুটির শিল্পে নয়, যন্ত্রচালিত শিল্পে, যন্ত্রচালিত পদ্ধতিতে শিল্পজাত পণ্য উৎপাদিত হচ্ছে। এছাড়া শ্রমিকের যথেষ্ট পরিমাণে শ্রমিক পাওয়া যাচ্ছে কিনা, সকল নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে কিনা, পুঁজির জন্য, শিল্পে বিনিয়োগের জন্য যে পুঁজির যথোপযুক্ত ব্যবস্থা আছে কিনা, যেমন ব্যাংক, বীমা বা সমবায় প্রতিষ্ঠান যথাযথ পরিমাণে গড়ে উঠেছে কিনা, পণ্য উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সঠিক ব্যবস্থা আছে কিনা। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বলতে উৎপাদিত পণ্য সঠিক বাজারজাতকরণের জন্য যে পরিবহন দরকার সেটা যথোপযুক্ত আছে কিনা। এই বিষয়গুলো যদি কোনো একটা সমাজে আমরা দেখি যে সেটা এস্টাবলিশড হয়েছে, তাহলে আমরা বুঝবো যে সেখানে শিল্প বিপ্লব ঘটেছে। তো শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডেই সংগঠিত হলো? পৃথিবীর অন্যান্য আরও অনেক দেশ অল্প স্বল্প উন্নত ছিল, ইউরোপের অন্যান্য দেশও ছিল যারা কিছুটা হলেও ব্যবসা বাণিজ্য বা কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটেছিল, কিন্তু শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডেই ঘটলো সেই বিষয়টা আমাদের জানার জন্য ইংল্যান্ডের সেই সময়কার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিটা একটু দেখে আসা প্রয়োজন। আমরা প্রথমেই ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থাটা দেখব। সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ইংল্যান্ড তখন ছিল সামন্তবাদী, ইউরোপের অন্যান্য দেশেও ঠিক এরকমই সামন্তবাদী সমাজ ব্যবস্থা ছিল, কৃষি নির্ভর অর্থনীতি ছিল, গ্রামীণ জনগোষ্ঠী ছিল দরিদ্র এবং নিরক্ষর। তারা বেশিরভাগই রাষ্ট্রের উন্নয়ন বা নিজের উন্নয়ন এ সকল বিষয়ে তেমন জ্ঞান রাখত না, ছিল অদক্ষ। তো এই অবস্থা এর পরবর্তীতে যখন সেই সময়ে পিউরিটান নামে একটা গোষ্ঠী ছিল যারা খুবই পরিশ্রমী জাতি ছিল ইংল্যান্ডের। তো তখন ছিল জমিদার প্রথা, জমিদাররা তাদের আধিপত্য ধরে রাখার জন্য এই পিউরিটান গোষ্ঠীকে কখনোই উন্নত কোনো চাকুরি বা কোনো পদ বা পদমর্যাদায় তাদেরকে অধিষ্ঠিত করতো না, যে কারণে তারা অনেক যোগ্য হওয়া সত্ত্বেও পিছিয়ে থাকতো। তখন তারা ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিল, কিন্তু অভিজাত শ্রেণী তাদের সেখানেও বাধা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে যখন হলো টিউডার রাজবংশ ক্ষমতায় আসলো, এরা ছিল ইংল্যান্ডের সত্যিকার অর্থে প্রজাহিতৈষী একটা রাজবংশ। এই গোষ্ঠী এই রাজবংশ ক্ষমতায় আসার পর থেকেই ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন সূচিত হতে থাকে। তো এই টিউডার রাজবংশ পিউরিটানদেরকে
ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেয়। তারা অভিজাত শ্রেণীকে ধ্বংস করে দিয়েছিল এবং এই ব্যবসায়ী বা বুর্জোয়া শ্রেণীকে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছিল। ফলে এই পিউরিটান গোষ্ঠী ব্যবসায়ী শ্রেণীতে পরিণত হয় এবং সমাজ ব্যবস্থাতেও বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠলে সেই সমাজ ব্যবস্থায় উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হয় এবং এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত করতে অনেকটাই সহযোগিতা করেছিল। এরপরে আসছে রাজনৈতিক অবস্থা। ইংল্যান্ডে তখন যে কোনো একটা রাষ্ট্র বা সমাজে উন্নয়নের জন্য প্রয়োজন হয় সেখানকার রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ। আর ইংল্যান্ডে তখন যেই সময়ে শিল্প বিপ্লব সংগঠিত হয় সেই সময়ে ছিল রাজনৈতিক ক্ষেত্রে ভাবে খুবই স্থিতিশীল একটা অবস্থা। এর আগে পঞ্চদশ শতকের পূর্বে টিউডার রাজবংশ তার দীর্ঘদিন গৃহযুদ্ধ, যেটাকে বলা হয় গোলাপের যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে গৃহযুদ্ধ শেষ করে এই রাজবংশ ক্ষমতায় আসে। এই রাজবংশ আগেই বলেছি ছিল অত্যন্ত প্রজাহিতৈষী এবং ইউরোপের জন্য, ইংল্যান্ডের জন্য ছিল মানে একটা উন্নয়নের চাবিকাঠি যাকে বলে। এই টিউডার রাজবংশই ইংল্যান্ডের উন্নয়নের সূচনা করে। পরবর্তীতে এই টিউডার রাজবংশের পর আরও যার পরবর্তীতে যেসব রাজবংশ ক্ষমতায় এসেছে তারাও এই টিউডার রাজবংশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছিল। এই টিউডার রাজবংশ ক্ষমতায় এসে অভিজাত শ্রেণীর বিলুপ্তি ঘটায় এবং বুর্জোয়া শ্রেণীকে তার কাজ করার সুযোগ তৈরি করে দেয়। ফলে এই বুর্জোয়া বা ব্যবসায়ী শ্রেণী ক্রমান্বয়ে উন্নয়ন ঘটাতে থাকে এবং একটা বাণিজ্য বিপ্লব সংগঠিত করতে সক্ষম হয়েছিল। 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রাজনীতিতে একটা পরিবর্তন সূচিত হয়, যেটা ছিল ইংল্যান্ডের জন্য আরো বেশি উন্নয়নের সূতিকাগার। তো সেখানে রাজবংশের সাথে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছিল। এই পার্লামেন্টারি শাসন ব্যবস্থা আসার পরে পার্লামেন্টে কিছু আইন প্রণয়ন করে তারা ইংল্যান্ডের উন্নয়নের ধারা বা গতি অব্যাহত রাখার ব্যবস্থা করেছিল। ইতিমধ্যে ঠিক সেই সময়ে ওয়েলস, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড ইংল্যান্ডের সাথে যুক্ত হয়। এই যুক্ত হয়ে ইংল্যান্ড তখন যুক্তরাজ্যে পরিণত হয়, যার নামকরণ করা হয় গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডম গঠিত হওয়ার পর ইংল্যান্ড হয়ে ওঠে পৃথিবীতে একচ্ছত্র অধিপতি। তাদের আভিজাত্য এবং প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং তাদের এই প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার ফলে পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছিল, যেসব রাজবংশ বা যেসব পার্লামেন্ট, তারাও এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখে এবং তাদের এই আভিজাত্য যেন পৃথিবীতে বজায় থাকে সেই জায়গায় কোনো রাষ্ট্রপ্রধানই আর কম্প্রোমাইজ করেনি। কাজেই ইংল্যান্ডের রাজনীতি সেই সময় ছিল স্থিতিশীল অবস্থায়। অষ্টাদশ শতকের শেষের দিকে এসে ইংল্যান্ডের রাজনীতি অত্যন্ত স্থিতিশীল অবস্থায় থাকায় ওই সময়ে শিল্প বিপ্লব ঘটানোর ক্ষেত্র প্রস্তুত হয়েছিল ইংল্যান্ডে। অর্থনৈতিক অবস্থায় ছিল, পূর্বে ছিল ম্যানর প্রথা। এই ম্যানর প্রথা বলতে বোঝায় যে রাষ্ট্রের এক অঞ্চলের সকল আবাদযোগ্য জমি একত্রিত করে জমিদারদের তত্ত্বাবধানে চাষ হতো এবং যা উৎপাদিত যেসব পণ্য বিনিময়ের মধ্যে আদান প্রদান হতো, তখন অর্থ দ্বারা পণ্য ক্রয়ের কোনো ব্যবস্থা ছিল না। এছাড়া উদ্বৃত্ত পণ্য কোনো ব্যবসা করারও কোনো পণ্য দ্বারা ক্রয় বিক্রয়ের কোনো সুযোগ ছিল না, যে কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এছাড়া ভূমি
দাস দ্বারা এই জমিতে চাষ করানো হতো, যাদের উপর জমিদাররা চরম অত্যাচার নির্যাতন চালাতো। এক সময় এই ভূমিদাস এবং কৃষকরা এর বিরুদ্ধে প্রতিবাদ করলে ম্যানর প্রথা ভেঙে যায়। ম্যানর প্রথা ভেঙে যাওয়ার পরে ইংল্যান্ডের কৃষি নির্ভর অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় চলে যায়। আর তখন ক্ষমতায় আসে টিউডার রাজবংশ। তারা এই কৃষি নির্ভর অর্থনীতির এই দুরবস্থা দেখে দ্রুত পদক্ষেপ নেয় এবং পদক্ষেপটা ছিল এরকম যে ছড়ানো ছিটানো যত ছোটখাটো জায়গা জমি আছে এক অঞ্চলে সব জমি একত্রিত করে ওখানে স্থানীয় কৃষকদের দ্বারা চাষ করানো হতো এবং এই জমিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বছরে যেখানে একবার ফসল উৎপাদন করা হতো সেখানে বছরে 2 বার বা 3 বার ফসল উৎপাদনের ব্যবস্থা করা শুরু করেছিল, যে কারণে প্রচুর ফসল উৎপাদিত হতে থাকে এবং কৃষকরা এই কৃষিকাজে মনোনিবেশ করে। এই সময়টাকে বলা হচ্ছে কৃষি বিপ্লবের সময়। এই কৃষি বিপ্লবই শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এছাড়া এই যে বুর্জোয়া বা ব্যবসায়ী শ্রেণীকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তারাও এই ব্যবসা বাণিজ্য উন্নয়ন ঘটিয়ে এবং ইউরোপের ইংল্যান্ড ছিল পৃথিবীর বিভিন্ন দেশের উপনিবেশিক শাসন ছিল ইংল্যান্ডের, তাদের সাথে ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়, উৎপাদিত পণ্য সেখানে বিক্রয়ের সুযোগ সৃষ্টি হয়, এছাড়া সেখান থেকে কাঁচামাল সংগ্রহেরও সুযোগ সৃষ্টি হয়। এর ফলে ইংল্যান্ড অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি উন্নত হয়ে যায় এবং তারা সেখানে ব্যবসায়ীদের যেহেতু সারা বিশ্বে ইংল্যান্ডের পণ্যের বাজার সৃষ্টি হয়, এই কারণে পণ্য বেশি মাত্রায় উৎপাদনেরও প্রয়োজনীয়তা দেখা দেয়। আর অর্থনীতির এই উন্নয়নই কৃষি বিপ্লব এবং বাণিজ্য বিপ্লব, এই উন্নয়নের ধারাবাহিকতাই শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পথ প্রশস্ত করেছিল। তো ইংল্যান্ডের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক যে অবস্থা, স্থিতিশীল অবস্থাটাই আসলে ইংল্যান্ডেই শিল্প বিপ্লব সংগঠিত করার জন্য পথ প্রশস্ত করেছিল। কাজেই এই সেই কারণেই শিল্প বিপ্লব ইংল্যান্ডেই সংগঠিত হয়েছিল। আমরা ইংল্যান্ডের সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থা আলোচনার সময়ই মোটামুটি বুঝতে পেরেছি যে শিল্প বিপ্লবের কেন সংগঠিত হয়েছিল বা কারণগুলি কি। তারপরও আমরা এর প্রত্যক্ষ কিছু কারণ আমরা এখানে আলোচনা করব। প্রথমত যে কারণটি ছিল সেটা হলো বাণিজ্য বিপ্লব। বাণিজ্য বিপ্লব ইংল্যান্ডের পৃথিবীর বিভিন্ন দেশের সাথে উপনিবেশিক শাসন ব্যবস্থা ছিল। এছাড়া ইংল্যান্ডের যেসব রাজবংশরা ক্ষমতায় এসেছিল তারা যে বুর্জোয়া বা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা করে দিয়েছিল, তাতে বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং বিভিন্ন উপনিবেশিক শাসনের ফলে শিল্পের বাজার সৃষ্টি হয় ইউরোপের বিভিন্ন দেশে, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে। এই কারণেই এই শিল্প বিপ্লবের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। উৎপাদিত পণ্য যেহেতু বিশ্বের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, সেহেতু এই উৎপাদিত পণ্যও বেশি মাত্রায় উৎপাদনের প্রয়োজনও তখন দেখা দিয়েছিল। এই কারণে শিল্প উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সেই প্রক্রিয়ার দিকে যেতে যেতে শিল্প বিপ্লবের সূত্রপাত হয়েছিল বা শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। কৃষি বিপ্লব, অনেকেই মনে করে কৃষি বিপ্লবই শিল্প বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। কৃষি বিপ্লব যদি সংগঠিত না হতো তাহলে শিল্প বিপ্লব হতো না। ইংল্যান্ডে তখন আমি আগেই আলোচনা করেছি কৃষি বিপ্লব কি, তো যেই
কৃষিক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছিল, এই পরিবর্তনই এবং কৃষিজাত পণ্য, উৎপাদিত পণ্য শিল্পক্ষেত্রে ব্যবহারের সুযোগ সৃষ্টি হওয়ার কারণেই এই শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। প্রযুক্তির উদ্ভব। কৃষিক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত উন্নয়ন সংগঠিত করার ফলে, প্রযুক্তির ব্যবহার সংযুক্ত করার ফলে কিছু উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে থাকে, আর তখনই শিল্প বিপ্লবের সূত্রপাত হয়েছিল। অর্থনৈতিক অবস্থা আমি আগেই আলোচনা করেছি। সেই সময়ে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থার অনেকটাই শিল্প বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। সামাজিক অবস্থা, ঠিক সামাজিক অবস্থা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ইংল্যান্ডের যে তৎকালীন যে সমাজ ব্যবস্থা, যে সময় অষ্টাদশ শতকের শেষের দিকে যে স্থিতিশীল একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, সেটাও শিল্প বিপ্লবের পথকে ত্বরান্বিত করেছিল। নবজাগরণ বা রেনেসা। এই রেনেসার পূর্বে ছিল পুরোহিততন্ত্র। এই পুরোহিততন্ত্রের মাধ্যমে বা পুরোহিতরা সমাজ ব্যবস্থাকে পরিচালিত করত। তারা এর সাথে যুক্ত হয়েছিল সম্রাট বা রাজা। তারা প্রজাদের শিক্ষা দীক্ষা বা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে কখনোই মনোযোগ দেয়নি। কিন্তু অষ্টাদশ শতকের এসে যখন ইউরোপে রেনেসা সংগঠিত হয়, তখন ইংল্যান্ডের মানুষ জ্ঞান বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। ফলে তারা এবং সেখানে তারা এই শিল্প উৎপাদনের জন্য যন্ত্র আবিষ্কারের কথা তাদের মাথায় আসে এবং তারা এই তাদের জ্ঞান প্রয়োগ করে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে। ফলে শিল্প বিপ্লব ইংল্যান্ডেই সংগঠিত হয়েছিল। যদিও এই শিল্প বিপ্লব ইংল্যান্ডেই প্রথম সংগঠিত হয়েছিল, কিন্তু এর খুব অল্প সময়ের ব্যবধানেই ইউরোপের বিভিন্ন দেশে এটা ছড়িয়ে পড়ে এবং সবাই এই শিল্প বিপ্লবের সুফল ভোগ করতে থাকে। পরবর্তীতে পৃথিবীর সকল দেশই এই শিল্প বিপ্লবের সুফল ভোগ করেছিল এবং তারা উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিল্প উৎপাদন ত্বরান্বিত করতে সক্ষম হয়েছিল। শিল্প বিপ্লবের ফলাফল শিল্প বিপ্লব শুধু তখনই সংগঠিত হয়েছিল এবং থেমে গিয়েছিল এমন নয়। শিল্প বিপ্লবের সুফল বর্তমান বিশ্বও ভোগ করছে। শিল্প উৎপাদনের ফলে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল যে সমস্ত আবিষ্কার। আমরা সে আবিষ্কার তো বর্তমান সময়েও চলছে, আবিষ্কার থেমে নেই। নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার মানুষকে প্রতিনিয়ত এগিয়ে নিচ্ছে। কিন্তু অষ্টাদশ শতকের শেষের দিকে যেই সময়টাকে আমরা শিল্প বিপ্লব বলছি, সেই সময়ে যে সব আবিষ্কার এই শিল্প বিপ্লবটাকে এগিয়ে নিতে সহযোগিতা করেছিল, সেই আবিষ্কারগুলো সম্পর্কে আমি কিছুটা তোমাদেরকে ধারণা দেব। এছাড়া তোমাদের পাঠ্যসূচিতে তোমাদের যে বই আছে দ্বাদশ শ্রেণীর, সেখানে তোমরা দেখবে যে একটা ছক আছে, হলো আবিষ্কারকের নাম এবং সন, এগুলা দিয়ে তোমরা এটা একটু অবশ্যই পড়বে, কারণ এটা পরীক্ষার জন্য তোমাদের এটা প্রয়োজন পড়বে, পরীক্ষার প্রস্তুতির জন্য। তো আমি এখন তোমাদেরকে শিল্প আবিষ্কারগুলো একটু আলোচনা করব।
বস্ত্রক্ষেত্রে আবিষ্কার। বস্ত্র খাতে 1733 খ্রিস্টাব্দে জন কে নামক একজন তাঁতি উড়ন্ত মাকু নামে একটা যন্ত্র আবিষ্কার করেছিল, যার দ্বারা শিল্প উৎপাদন কিছুটা বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীতে 1769 খ্রিস্টাব্দে আর্করাইট ওয়াটার ফ্রেম নামে একটি যন্ত্র আবিষ্কার করে। এটা বস্ত্র খাতে ব্যাপক পরিবর্তন এনেছিল, কিন্তু সবচেয়ে বেশি যে আবিষ্কারটি 1785 খ্রিস্টাব্দে এডমন্ড কার্টরাইট যে উড়ন আবিষ্কার করেছিলেন, পাওয়ার লুম নামক যে যন্ত্রটি আবিষ্কার করেছিলেন, এই যন্ত্র বস্ত্র খাতে ব্যাপক পরিবর্তন এনেছিল। বলা যায় একটা যুগান্তকারী পরিবর্তন বা আলোড়ন সৃষ্টিকারী পরিবর্তন সংগঠিত করেছিল। যেই সমসাময়িক সময়ে কুটির শিল্প থেকে যে পরিমাণ বস্ত্র উৎপাদিত হতো তার প্রায় কয়েক শতাংশ বেশি উৎপাদন বেড়ে গিয়েছিল এই পাওয়ার লুম আবিষ্কারের ফলে। তাই শিল্প বিপ্লবের উল্লেখযোগ্য আবিষ্কার হিসাবে আমরা এই পাওয়ার লুমের নাম সর্বাগ্রে আলোচনা করতে পারি। বাষ্পশক্তি আবিষ্কার। বায়ুশক্তি এবং জলশক্তিকে নিয়ন্ত্রণ করে যে ইঞ্জিন চালানোর জন্য জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন 1769 খ্রিস্টাব্দে। এই বাষ্পচালিত ইঞ্জিনের ফলে যে শিল্প কারখানায় বায়ু বা জলের জন্য আর অপেক্ষা করতে হতো না, তারা এটাকে নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করতে পারত যন্ত্রে। কাজেই এটা বলা যায় যে তো হলো শিল্প প্রতিষ্ঠানে এই বা স্টিম ইঞ্জিন না হলে হয়তোবা শিল্প বিপ্লব ওখানেই থেমে যেত। খনিগর্ভে কাজ করার জন্য যন্ত্র আবিষ্কার। খনিগর্ভে তখন খনি থেকে যে শিল্প কারখানায় ব্যবহারের জন্য যেসব আবিষ্কার হয়েছে, যন্ত্র আবিষ্কার হচ্ছিল, খনি পণ্য ছিল, সেগুলো উৎপাদনের জন্য খনিগর্ভে অধিকাংশ সময় কাজ করার প্রয়োজন পড়তো। তো সেখানে বাতি জ্বালানোর প্রয়োজন ছিল, এজন্য সেফটি বাল্ব নামে 1815 খ্রিস্টাব্দে হামফ্রি জার্ভি আবিষ্কার করেন সেফটি বাল্ব। এটা আবিষ্কারের ফলে খনিতে দীর্ঘ সময় কাজ করা সম্ভব হয় এবং খনিজ পদার্থ খুব দ্রুত উত্তোলন করা সম্ভব হয়। এতে শিল্প বিপ্লবকে এগিয়ে নিতে সাহায্য করেছিল। ইস্পাত গলানোর পদ্ধতি। যখন শিল্প কারখানায় ইস্পাত ব্যবহার হতো তখন এটা সঠিকভাবে গলানোর ব্যবস্থা না থাকায় 1750 খ্রিস্টাব্দে বেঞ্জামিন হেন্সম্যান এবং 1784 খ্রিস্টাব্দে হেনরি কর্স ইস্পাত গলানোর পদ্ধতি উদ্ভাবন করেন। 1760 খ্রিস্টাব্দে জন স্মিটন লৌহ গলানোর চুল্লি আবিষ্কার করেন। এই চুল্লি আবিষ্কারের ফলে ইস্পাত শিল্প কারখানায় ব্যবহারের জন্য খুব তাড়াতাড়ি দ্রুত এটা শিল্প কারখানায় ব্যবহার করা সম্ভব হতো। যোগাযোগ ব্যবস্থা। শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিল্পজাত পণ্য সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বা বাজারজাত করার জন্য যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইট পাথর ও পিচের মাধ্যমে রাস্তা নির্মাণের পদ্ধতি আবিষ্কার করেন প্রথম ম্যাকডম নামে একজন ব্যক্তি। পরবর্তীতে এই 1825 খ্রিস্টাব্দে স্টিমার আবিষ্কৃত হয়। এরপরে স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এই রেল ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে শিল্পক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়। যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। এই প্রথম যে রেল লাইন সেটা হলো লিভারপুল থেকে
ম্যানচেস্টার পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হয়। এই রেল ইঞ্জিন আবিষ্কারের ফলে শিল্পক্ষেত্রে এক ব্যাপক এবং যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়। যোগাযোগ ব্যবস্থা এত দ্রুত উন্নত না হলে হয়তোবা শিল্প ব্যবস্থাও ওখানে থেমেও যেতে পারত। তো রেল ইঞ্জিন আবিষ্কারটা একটা শিল্প বিপ্লবের একটা টার্নিং পয়েন্ট বা যুগান্তকারী ঘটনা বলেও মনে করা হয়ে থাকে। বৈদ্যুতিক বাতি আবিষ্কার। বৈদ্যুতিক বাতি আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। এই বৈদ্যুতিক বাতি আজকে আমাদের জীবনকে কিভাবে সহজ এবং সুন্দর করেছে সেটা আমরা আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমেও অনেকটাই বুঝতে পারছি, ঘরে বসে ক্লাস করার সুযোগ পাচ্ছি। তো এই বিদ্যুৎ আবিষ্কার না হলে হয়তো সব কিছুই থেমে যেত। শিল্প বিপ্লবের অগ্রগতি বা উন্নয়ন ধারাবাহিকতা হয়তোবা ধরে রাখা সম্ভব হতো না। তো এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার হয় 1812 থেকে 1820 খ্রিস্টাব্দের মধ্যে। উইলিয়াম মারডক নামক একজন ব্যক্তি এই বৈদ্যুতিক বাতির আবিষ্কার করেন। লেদ মেশিন, ছোট ছোট খুচরা যেসব মেশিন বা যন্ত্রপাতি ব্যবহার হতো শিল্প উৎপাদনের ক্ষেত্রে, সেই লেদ মেশিনও তখন আবিষ্কৃত হয়েছিল অষ্টাদশ শতকের শেষের দিকে। কাঁচ শিল্প, ডান ব্রাদার্স এই সিড গ্লাস নামক গ্লাস আবিষ্কার করে। এই গ্লাস আবিষ্কারের ফলে শিল্প কারখানাগুলোতে গ্লাসগুলো ব্যবহারে একটা আভিজাত্যের প্রকাশ পায় এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের কাজের উদ্দীপনা সৃষ্টি করে। রাসায়নিক দ্রব্য আবিষ্কার এই শিল্প উৎপাদনকে শিল্প বিপ্লবকে সবচেয়ে বেশি ত্বরান্বিত করেছিল বা এগিয়ে নিতে সাহায্য করেছিল। 1746 খ্রিস্টাব্দে জন রোবাক সর্বপ্রথম সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন। 1791 খ্রিস্টাব্দে নিকোলাস ল্যাবলেন্স আবিষ্কার করেন সোডিয়াম কার্বনেট। সালফিউরিক অ্যাসিড লোহা ও স্টিল শোষণে ব্যবহৃত হয়। এছাড়া কাঁচ শিল্প, বস্ত্রশিল্প বা কাগজ শিল্প এসব ক্ষেত্রে ব্যবহৃত হয় সোডিয়াম কার্বনেট। তো এই প্রত্যেকটা শিল্পের ব্যবহারের জন্য এই যে রাসায়নিক দ্রব্য আবিষ্কৃত হয়েছিল বা যারা আবিষ্কার করেছিল তাদের অবদান এই শিল্প বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাগজ শিল্প 1798 খ্রিস্টাব্দে নিকোলাস লুইস রবার্ট লম্বা পেপার শিট তৈরির জন্য এক কারখানা স্থাপন করেন। এই কাগজ শিল্পের কাগজ উৎপাদনের ফলে সমাজ ব্যবস্থা বা অর্থনৈতিক ক্ষেত্রে আসে এক বৈপ্লবিক পরিবর্তন। তো শিল্প আর এই কাগজ ব্যবহারের ফলে উন্নত জীবনযাপনের সূত্রপাত হয়। তো কাগজের শিল্প কারখানা প্রতিষ্ঠিত হওয়ার ফলে প্রচুর পরিমাণে কাগজ উৎপাদিত হতে থাকে এবং ইংল্যান্ডে খুব দ্রুতই এটা ছড়িয়ে পড়ে। ফলে শিল্প বিপ্লবের ক্ষেত্রে এই যে সব আবিষ্কার সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো আমরা দেখি যে ইংল্যান্ডে যে এই শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং ইংল্যান্ডই এটাকে ইস্টাবলিশ করেছিল, কিন্তু খুব দ্রুতই ইউরোপের বিভিন্ন দেশে এটা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে সারা পৃথিবীতে এই শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে এবং শিল্প বিপ্লবের সুফল সারা পৃথিবীর মানুষই আজ এবং বর্তমান বিশ্ব ভোগ করছে। কাজেই শিল্প বিপ্লব এক অর্থে যেমন সেটা বিপ্লব, আবার বিপ্লব
তখন সংগঠিত হয়েছিল বটে, কিন্তু এটাকে আমরা বিবর্তন বললেও যে খুব বেশি ভুল করব তা নয়, কারণ এর বিপ্লবের ফলাফল আমরা এখনো ভোগ করছি, বা আমরা প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন আমাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আজকে শিল্প বিপ্লবের এই পর্যন্তই আলোচনা আমরা শেষ করব। পরবর্তী ক্লাসে আমি শিল্প বিপ্লবের ফলাফল ও অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যেখানে আছো ভালো থেকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এই শুভকামনা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।